তনুশ্রী, থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী, সময় দেওয়ার জন্য। শুটিং এর মধ্যে দেখতে পাচ্ছি স্টুডিওতে রয়েছো। কেমন আছো বলো? ভীষণ ভালো আছি। স্টুডিওতে আছি বললেই তো, স্টুডিওতে থাকলে আমি আলাদা করে আরো এত ভালো হয়ে যাই। তো ভালো আছি। এতটা গ্ল্যামারাস প্রতিদিন আমি তো বলি, যাই হোক দর্শকরা জানে। এত সুন্দর সুন্দর রিলস গুলো তোমার আসে ইনস্টাগ্রাম চারিদিকে, এত ভিডিও তোমার ভাইরাল হয়। কি রুটিনের মধ্যে থাকো? এত গরমকাল গেল, এত গরম এবছর তো এক্সেপশনাল ছিল। কি রুটিনে থাকো একটু বলো, কি স্কিন কেয়ার বা কিছু সেগুলো যদি একটু শেয়ার করো। দেখো, ওভাবে তো রুটিনে থাকা হয় না যে এটা খাচ্ছি এটা খাচ্ছি না, এরকম কিছু হয় না। নর্মাল মার হাতের ভাত, মাছ, মাংস, ডাল, ভাত যা হয় সেটাই খাই। আলাদা করে কিছু না। আর এমনকি আমি তো জল খেতেও ভুলে যাই, বা বাড়িতে থাকলে মা মনে করে দেয় জল খাওয়ার কথা। শুটিং এ থাকলে সবাইকে দেখে মনে পড়ে আছে জল খেতে হবে। তো আলাদা করে বিশ্বাস করো, কিচ্ছু করি না। তুমি বেশি বেশি বাড়িয়ে বলো, আর কিচ্ছু না। সেটা তো আমি পরে বলবো, এই ইন্টারভিউ এর পরে। আজকে একটু বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমি কদিন আগেই সবাই জেনে গেছে এখন মোটামুটি ইনসিডেন্টটা কি হয়েছিল। তুমি প্রচুর বাইট দিয়েছো, আমিও করেছিলাম সেই সময় ভিডিও, বাট তাও এই ভিডিওটা যারা দেখবে একটু যদি তোমার মুখ থেকে তারা শুনে নেয়, আমার চ্যানেলের দর্শকরা, সেদিনকে রাতে কি হয়, কিভাবে হলো বা কি ফিরছে সেগুলো যদি একটু বলো। দেখো, সেদিনকে রাতে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমি স্টুডিও থেকে বাড়ি যখন ফিরি, নয়তো আমি ক্যাব বুক করি, নয়তো বাইক বুক করি, যেটা ইন ড্রাইভার বা র্যাপিডো। তো সেদিনকে আমার অনেকটা তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে। অন্যদিন 10টা, 10:30 হয়ে যায়, কিন্তু সেদিনকে ওই 7:30, 8টা এরকম হয়েছিল। তো আমি যথারীতি ইন ড্রাইভার বুক করি। ইন ড্রাইভার বুক করার পর যে ছেলেটি মানে ড্রাইভার আসে, শুরুতেই কানে আর একটা ব্যাপার আছে এই অ্যাপগুলোতে, যেটা ফেয়ার দেখায় তার থেকে অনেকটা বেশি ওরা আবার আলাদা করে চায়। ধরো 200 টাকা এক্সট্রা দিতে হবে, নয়তো আসবো না। তখন কি হয়, তখন বাড়ি যাওয়ার তাগিদে আমরা সেটাকে হ্যাঁ করে দিই যে হ্যাঁ হ্যাঁ চলে এসো। তো ওরকম আমি 150 টাকা এক্সট্রা ওনাকে দিয়েছি। তো উনি এসেছেন। আসার সময় স্টার্টিং এ কানে হেডফোন, উনি কথা বলতে বলতে বাইক চালাচ্ছেন। আর বাইক চালানো খুবই খুবই মানে কি বলবো, দুটো গাড়ির মাঝখান থেকে চলে যাচ্ছে। আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ আমি তো এভাবে অভ্যস্ত না কোনো গাড়িতে ওঠা। আমার মনে হয় কোনো সাধারণ মানুষ অভ্যস্ত না। আর শুধু কিছু ক্ষতি হলে তো আমার হতো না, ড্রাইভারটারও ক্ষতি হতো। তো আমি ওনাকে বলেছিলাম যে এইভাবে চালাবে না। আমার 3বার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আমার পায়ে দিয়ে অটো চলে যাচ্ছে, এখান দিয়ে লরি চলে যাচ্ছে, আমি পা তুলে দিচ্ছি, মানে অদ্ভুত টাইপ, অনেক ধুম হচ্ছে, ধুম টোট হচ্ছে। তো আমি ছেলেটাকে বললাম যে এইভাবে গাড়ি চালিও না, দেখো তুমিও বাড়ি যেতে চাও, আমিও বাড়ি যেতে চাই। আমি বাড়ি যেতে চাই, স্বর্গে যেতে চাই না। তো ছেলেটা দেখলাম খুব আমাকে অ্যাটিটিউড দেখালো। একটা পুরুষতান্ত্রিক মনোভাব ছিল ছেলেটার মধ্যে, যে তুমি মেয়ে হয়ে এত এত কেন কথা বলছো, এরকম একটা রুড ভাবে তাকিয়ে বললো যে আমি তো এভাবেই চালাবো। আর অ্যাটিটিউডটা খুব জঘন্য ছিল, ওটাই প্রবলেম ছিল। তো আমি বললাম না, এভাবে চালাতে পারো না, তুমি ভদ্রভাবে বাইক চালাবে। তো সে ওভাবেই কানে হেডফোন দিয়ে গল্প করতে করতে ওভাবেই অনেকটা রাস্তা আসার পর হঠাৎ একটা গলির সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল। গলিটা একটু মানুষের জনসংখ্যা কমই ছিল সেখানে। গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আমাকে প্রথমেই যেটা বললো, গাড়ি থেকে নাম। গাড়ি থেকে নাম বলে চিৎকার করলো। আমার ওটা শুনে আমার মাথা গরম হয়ে গেলো, যে গাড়ি থেকে নাম মানে মানে তুই তো গাড়িতে তুমি করতে পারো না, মাঝ রাস্তায় এভাবে তুমি নামিয়ে দিতে পারো না, তোমার এটা দায়িত্ব। তুমি টাকা দিয়ে নিচ্ছ, তারপর তুমি আমাকে ড্রপ করছো, আমার ড্রপ যে লোকেশন তোমাকে সেখানেই পৌঁছে দিতে হবে। তো সে বললো না, আমি আর যাবো না, তুই গাড়ি থেকে নাম। বলে গাড়ি স্ট্যান্ড করে আমি বসে আছি, আমি নামিনি। আমি বললাম না, আমি এরকম মাঝ রাস্তায় কোনোভাবেই নেমে যাবো না। সে গাড়ি থেকে নেমে গেল, নেমে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, গাড়ি থেকে নাম, খুব অদ্ভুত রকম আচরণ করছে, মাথা ধরছে, এরকম করছে, না তুই নাম, তুই নাম, আমি যাবো না, যাবো না। তারপর আমিও কথা কাটাকাটি স্বাভাবিক, সে বললে আমিও বলবো, চুপ করে শুনবো না। তো যথারীতি দেখলাম কিছুক্ষণের মধ্যে ওর মধ্যেই সে দেখলাম ফোন করলো, যেখানে বাইকে জোড়া জোড়া করে প্রায় 4টে বাইক এসেছিল, ওই 8খানা মতন ছেলে ছিল। সবাই দেখলাম ওরই বন্ধু বান্ধব হবে, কারণ তুই তুকারি করে কথা বলছেন, বন্ধু মহলে আমরা যেভাবে কথা বলি। তো ছেলেটা তাদের কাছে গিয়ে বলছে, এবার বলতো একে কি করা যায়। আহ এরকম এবার আমি বুঝতে পারছিলাম যে ব্যাপারটা বাজে দিকে যাচ্ছে। তার মধ্যে ছেলেটা এসে আমাকে 3বার গায়ে হাত তুলতে এসেছে, মানে কি বলবো, অ্যাটাক করতে এসছে, যে তুই নামবি কি নামবি না বলে মারতে আসছে। তো সেখানে গিয়ে আমার মনে হয় আর দাঁড়িয়ে থাকার কথা, আমি ততক্ষণে কলকাতা পুলিশকে ফোন করি। প্রথমে আমার লোকেশনটা বলতে একটু অসুবিধা হয়, কারণ আমি বুঝতে পারছি না কোন লোকেশনে ওটা। তারপর কলকাতা পুলিশ থেকে বিধাননগর পুলিশ 8 ঘন্টার মধ্যে পৌঁছে যায় ওখানে। আর যখন ওই গ্যাংটা যখন বুঝতে পারে যে পুলিশকে ফোন করা হয়ে গেছে, ওরা চলে যায়। আর যখন ছেলেটা বুঝতে পারে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসছে, ছেলেটার অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে যায়। যেই উগ্রতা ছিল পুরো, মানে একদম আস্তে শান্ত হয়ে বলছে না আমাকে যেতে হবে, না আমাকে যেতে হবে। আমি কোনোভাবে বাইকটাকে আটকে রেখেছিলাম, কারণ একটা মেয়ের পক্ষে শারীরিক শক্তিতে আমার মনে হয় সম্ভব না, মানসিক শক্তিতে হয়তো পেরে যাবো। আমি অনেক কষ্টেই বাইকটা আটকে রেখেছিলাম।
তারপরে পুলিশ চলে আসে, পুলিশ আসার পর ছেলেটা একদম প্রথমেই বলে আমি তো কিছুই করিনি স্যার, মেয়ে বলে ফাঁসাচ্ছে। আর এটা খুব অদ্ভুত রকমের লজিক যে মেয়ে বলে ফাঁসাচ্ছে, কারণ কোনো সুস্থ সবল মেয়ের তো এটা উদ্দেশ্য থাকতে পারে না, যাকে আমি চিনি না জানি না কোনো শত্রুতা নেই। এটা দেখলাম অনেকে নিউজ চ্যানেলের অনেক কমেন্টেই দেখলাম মেয়ে বলে ফাঁসাচ্ছে। আমরা মেয়ে বলে যাকে তাকে ফাঁসিয়ে দেবো, এটা তো আমাদের উদ্দেশ্য হতে পারে না। মানে যাকে চিনি না, যার সাথে শত্রুতা নেই, তাকে ফাঁসাবো না কখনোই। তো আমি এটাই বললাম না কলকাতা পুলিশকে যে দেখুন, আগে আমার কথাও বিশ্বাস করতে হবে না, আমি মেয়ে বলেই বিশ্বাস করে নেবে এরকম কোনো ব্যাপার নেই। সিসিটিভি ফুটেজ আছে, কারণ আমরা তো জানি রাস্তায় নর্মালি ফুটেজ সিসিটিভি থাকে। আমি বললাম ওটা আপনি চেক করে নিন, আর আমার সাথে যা যা ঘটেছে বা যেই ছেলে গ্যাংটা ছিল আমি ছবি তুলে রেখেছিলাম বাইকের সবকটা ছবি, সেগুলো আমি শো করি। তো তখন তারা বলে যে হ্যাঁ অবশ্যই, কিছু না হলে কেনই বা আপনি এই হাঙ্গামা করবেন। তো তারপরে বলা হয় যে লিখিত দেওয়া হয়, তখন বলে যে ওনাকে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমার ওই মুহূর্তে মনে হয়েছিল আসলে ছেলেটি না 28 কি 29 বছর বয়স হবে, হয় না উগ্র, ওই বয়সে রক্ত গরম, কি করছে না করছে কিছু তার মাথায় নেই। আর আমি যে বাইকটাতে উঠেছিলাম বাইকটা একটু ছেঁড়া ফাটা, মানে অনেক পুরোনো মডেল, মানে খুবই মধ্যবিত্ত, আমরাও মধ্যবিত্ত, খুবই মধ্যবিত্ত। আমার মনে হয়েছে যে খেটে খাচ্ছে, মানে ও এমনি ভয় পেয়ে গেছিল, যেহেতু অত পুলিশ, আমরা নর্মালি পুলিশ পুলিশ দেখলে একটু তো ভয় পেয়ে যাই, সেও ভয় পেয়ে গেছিল। তো আমার ওর অ্যারেস্ট করা হচ্ছিল, গাড়িটা তুলে নেওয়া হচ্ছিল, তো ওই মুহূর্তে আমি বললাম যে অ্যারেস্ট করতে হবে না, কিন্তু ও সরিও চেয়েছিল সাথে সাথে ভয় পেয়ে গিয়ে। এইটুকু যে শিক্ষা হয়েছে ওর, যে এইটুকু ভয় পেয়েছে, আমার মনে হয় না ও বা ওর যে গ্যাং বা ও যাকে গিয়ে গল্প বলবে, মেয়ে বা একা যাচ্ছে, আমাদের আমাদের এই জেনারেশনে বা এই যুগে আমি এটা দেখতে পাচ্ছি যে একা গেলে কোনোভাবে মেয়েটা সেফ না। আর তারপরে যখন প্রতিবাদ করতে যায় তখন বলা হয় মেয়ে বলে কেন প্রতিবাদ করছে, মেয়ে বলে মিথ্যে কথা বলে দিচ্ছে। একদমই ব্যাপারটা নয়, আমাদের আলাদা করে কোনো উদ্দেশ্য থাকে না, মেয়ে বলে আলাদা করে চিনি না জানি না কাউকে ফাঁসিয়ে দেবো। তো এটাই ঘটেছে। তারপরে ছেড়ে দিলাম, কলকাতা পুলিশ দাঁড়িয়েছিল, আমাকে গাড়ি বুক করে দেয়, তারপরে আমি সাবধানে বাড়ি চলে আসি, এটাই হয়েছে। কিন্তু প্রথম দিকেও আমাকে যখন পুলিশ বলে তুই ভুল করেছিস, এটা কখনো করতে হয়, একে তো ওরকম ভাবে চালাতে নেই গাড়ি, তারপরে তুই কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিস, তারপরে বাজে ব্যবহার তুই তুকারি করে মারতে এসেছিস, তখন ও সরি বলে। কিন্তু একটু আমার মনে হচ্ছে একটু ডিসব্যালেন্স আছে, কারণ ছেলেটা মধ্যে একটা উগ্র অ্যাটিটিউড আছে, যেটা যেটা হয়তো খারাপ হতে পারে ওর জন্য। তো খুব একটা বেশি আমি ওয়েটও করিনি, গাড়ি বুক করেছে, আমি চলে গেছি। আমি তারপর সত্যি জানি না তার সাথে কি করা হয়েছে, কি আর করা হবে, হয়তো ছেড়েই দেওয়া হবে, কারণ আমি তো ওইভাবে মানে লিখিত দিইনি, মানে আমি চাইনি অ্যারেস্ট হবো। তো তোমার মনে হয় না যে এই অ্যারেস্ট হলো না বা কিছু, এটা তো ওকে একটা প্রশ্রয় দেওয়া হলো, ওর তো কোনো শাস্তি হলো না, তো পরবর্তীতে তো আবারও করতে পারে, ও তো রাস্তায় থাকবে, আর একটা মেয়ের সাথে তো কালকে হতে পারে। তো তুমি তো তবু এর মাধ্যম, তুমি একটা জায়গায় রয়েছো, কিন্তু এটা যদি তুমি ছাড়া অন্য কেউ হতো তাহলে হয়তো আমিও জিজ্ঞেস করতাম না, বা হয়তো এটা ফ্যাক্ট, এটা একদম এটাই সত্যি, এবং এতগুলো খবরও হতো না। তো সেটা তোমার মনে হয় না যে একটু কিছু দরকার ছিল? দেখো ওই মুহূর্তে তো সবার প্রথম আমার মাথা কাজ করছিল না আমি কি করব। ফাইট তো করে নিয়েছি, কিন্তু আমিও তো একা মেয়ে, অতগুলো গ্যাং, অ্যারেস্ট, এত কিছু বিষয়ের মধ্যে যাওয়া, অনেক কিছু মনে হচ্ছিল। মা বাবা জানবে, খুব টেনশন করবে, কারণ একা যাতায়াত করি, মা বাবা টেনশন করবে। তো আমার ওই মুহূর্তে এটাই মনে হয়েছিল যে অ্যারেস্ট করে লাভ নেই। এবার দেখো, যে শুধরানো সে 9 শুধরে যাবে, যে শুধরানো না সে 90তেও শুধরাবে না। ও, ওকে যেটুকু বলা হয়েছে বা ও যেটুকু ফেস করেছে, যদি ও যদি ভালো মানসিকতা হয়ে থাকে সেই ছেলেটি, তাহলে ওতেই শুধরে যাবে। আর যদি মনে হয় যে ও শুধরানো না, আমার মনে হয় অ্যারেস্ট করে 2 বছর জেল খাটিয়ে, বলছিল যে 2 বছর জেল হতে পারে, 2 বছর জেল খাটিয়েও আমার মনে হয় সে শুধরাবে না। ওই 9 আর 90 এর ব্যাপার। আচ্ছা, এখন রামকৃষ্ণ দর্শকদের জন্য কি টুইস্ট এন্ড টার্নস কি আসছে ধারাবাহিকে? সেটার জন্য তো রোজ 7:30 থেকে রামকৃষ্ণ দেখতে হবে কালার্স বাংলায়। অনেক নতুন নতুন ঘটনা ঘটছে, তুলতুলির জীবনেও আরো কিছু ঘটছে, যে সিনগুলো আমি আজকেও করে এলাম তুলতুলি আর শিবানন্দের জীবনে। তো সেটার জন্য দেখতে হবে। আর তুলতুলি কি এরকমই লাস্ট পর্যন্ত থাকবে? মানে তুলতুলি না আমার অ্যাক্টিভিটিস এইরকম একই রকম থেকে যাবে? আহ দেখো, তুলতুলি আমার খুব পছন্দের একটা চরিত্র। যদি তুলতুলি চেঞ্জ হয়ে যায় তাহলে তো সে তুলতুলি থাকবে না। মানে একটা চুলবুলি মেয়ে একটা হিরোকে পাওয়ার জন্য সে এত কিছু করছে, হিরোকে পাওয়ার জন্য হিরো দাদাকে বিয়ে করে ফেললো। তো লাস্ট অব্দি কি হবে সেটা একমাত্র রাইটার জানে। যেটাই হবে ভালোই হবে। আচ্ছা, তোমার কাছে আমি একটা জিনিস শুনছিলাম একবার, যে তুমি কিছু একটা ওই পাড়াতে অ্যাকশন ফ্যাকশন করেছিলে ঘরে ঢুকে। হ্যাঁ, একটু গল্পটা বলো না। না, পাড়াতে অ্যাকশন না। আসলে কি বলতো, আমি ছোট থেকেই না এই ভয় পাওয়া ব্যাপারটা আমার মধ্যে একদম কাজ করে না। আমার মনে হয় এটা এটা নিয়ে আমার মা বাবারও খুব সমস্যা। মানে আমার মা বাবা খুব ভয়ে থাকে বা সমস্যায় থাকে। আমি যখন বাড়ি থেকে বেরোই আমাকে মা বলে
একদম কারোর সাথে ঝগড়া করবি না, যেটা হবে মেনে নিবি। এবার যেটা হবে মেনে নিবি এটা আমি মানতে পারি না, মানে আমার সাথে কেউ কিছু খারাপ করে যাবে বা আমি দেখছি আমার চারপাশে কুকুর হোক বিড়াল হোক বা মানুষের সাথে অন্য কোনো মানুষ খারাপ করে যাবে আমি সেখানে ঢুকে যাই। তো এরকম একটা ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল। কোনো একটা মানুষ হয়তো ভুল কিছু করেছিল, আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল ওই মেয়ে বলেই। তো আমি ওই বাড়ি গিয়ে প্রতিবাদ করেছিলাম, যা যা প্রুফ ছিল সেগুলো দেখিয়েছিলাম। এই মানে বড় স্টোরি, এগুলো আর বলার মতন কিছু না। এগুলো চলতেই থাকে, আমাদের সবার জীবনেই চলতে থাকে। কেউ হয়তো সেটা এড়িয়ে যায় যে না হচ্ছে হোক, আমি এড়িয়ে যেতে পারি না, আমার মনে হয় কেন হবে। তো চলতে থাকে। এই যে ধরো তোমার ইনসিডেন্টটা হলো, এখন বাবা মা মানে কি বলছে তোমাকে বাড়ি থেকে? এই যে ধরো তুমি যাতায়াত করো, তোমাকে তো ধরো আজকে রাতেও ফিরতে হবে, আজকে রাতেও তোমাকে হয়তো বাইক নিয়েই ফিরতে হবে বা ক্যাবে ফিরতে হবে, তো বাড়ির লোকের কি মতামত? দেখো, সবার প্রথম হচ্ছে যখনই বাড়ি থেকে বেরোই মা তো ভয়ই থাকে, কারণ এর আগে বহুবার আমি ক্যাব বলো বা মোটো বলো মানে বাইক বলো, আমি দেখেছি যদি অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, মানে ধর আমার বাড়ি থেকে স্টুডিও 28 কিমি, তো প্রথমেই তারা যাবে না, গেলে অনেক টাকা লাগবে। তারপরে যখন বাইকে উঠি মনে হয় যে একটা মানে আমাকে কোনো কি বলবো কোনো একটা কিছু করে দিচ্ছে, মানে আমাকে একদম উপকার করে দিচ্ছে, আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, এরকম একটা অ্যাটিটিউড থাকে। তো মা বাবা জানে প্রথম থেকেই সমস্যার মধ্যেই থাকে, তারা ভয়ে থাকে আমি যতক্ষণ না ফিরি ফোন করতে থাকে। আর যেটা হয়েছে এই ঘটনাটা ঘটার পরে আমি সত্যি বলছি বাড়িতে গিয়ে বলিনি, কারণ আমি ভেবেছি যে কি মানে জানবে না, কি বলবো, মানে না বলে এড়িয়ে যাওয়া যাবে ব্যাপারটা। আমি জাস্ট কলকাতা পুলিশ যখন এসেছিলেন তখন তারা বলেছিলেন একটা কথা আমার খুব ভালো লেগেছে, যেটা কলকাতা পুলিশ বলেই সম্ভব, সত্যিকারে কলকাতা পুলিশের হেল্প আমি সবসময় পেয়েছি যখনই আমি প্রবলেম পড়েছি। তো আমার মনে হয়েছে একটা তাদেরকে থ্যাংক ইউ বলা উচিত। তো আমি সেটা নিয়ে একটা জাস্ট পোস্ট করেছিলাম। তো সেটা থেকে যে এত মিডিয়া চলে আসবে, এত টিভি চ্যানেল, আমি জানতাম মানে বুঝতেই পারিনি আমি প্রথমে। তো প্রথমে আমি বাবা মাকে কিছুই বলিনি, জাস্ট বলেছিলাম একটু প্রবলেম হয়েছে, একটু আসতে দেরি হয়েছে। তারপর তো আস্তে আস্তে যখন নিউজ চ্যানেল বাইক নিতে ইন্টারভিউ নিতে বাড়ির সামনে চলে আসছে, ফোন আসছে, তখন আমি বললাম আসলে এই ঘটেছে। তো আমার মা বাবার এটাই বক্তব্য, তো তুই কারোর সাথে কিছু বলবি না, যে যা বলে তুই চুপচাপ শুনে বলবি হ্যাঁ ঠিক আছে আমাকে জাস্ট পৌঁছে দাও। কিন্তু এটা হয় না। আজ ধরো আমাকে কেউ কিছু একটা বলে দিল বা করে দিল, আমি জাস্ট ভয়ে ভয়ে থাকবো যে না আমাকে বাড়ি পৌঁছতে হবে। এটা করলে আরো অনেক ভুল হয়ে যাবে, মানে আজ আমাকে সাথে ছেলেটা করবে, কাল সেই মেয়েটার সাথে করবে, কারণ বুঝেই যাবে যে মেয়ে মানে কিছুই করতে পারবে না, ভয়ে ভয়ে থাকবে। একদম না, মা বাবা জানে আমি করে করেই আসবো, যাই হোক মেরে মুড়ে ফাটিয়ে দিয়েই আসবো। এই আচ্ছা, দিদি নাম্বার ওয়ান গেছো, দাদাগিরিতে গেছো, তো সেগুলোর অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো। দিদি নাম্বার ওয়ানে গেছি, শুরু থেকেই মা আমাকে বলতো যে দেখ সবাই দিদি নাম্বার ওয়ানে যায়, তুই কবে যাবি, তুই কবে যাবি। তারপর আমার ফোন আসে যে মাকে নিয়েই নাকি খেলতে যেতে হবে। তো ওটার অভিজ্ঞতা খুব ভালো। শুরুতে মা খুব ভয় পেয়ে গেছিল, স্বাভাবিক। জীবনে প্রথম ক্যামেরা ফেস করা, মেকআপ, এত লাইট, এত লোকজন, দিদিকে সামনে থেকে দেখা। আমার অভিজ্ঞতা ভীষণ ভালো, মানে আমাকে যতবার ডাকবে আমি চলে যাবো। আর দাদাকে অভিজ্ঞতা তো অবশ্যই ভালো। দাদাকে সামনে থেকে দেখা বাংলার ভাগ, দাদাকে সামনে থেকে দেখা, ওই দাদার থেকে গিফট নেওয়া, তারপর দাদার সিগনেচারের ব্যাট বল, সেলফি তোলা, ওই 2-3 ঘন্টা বা 5 ঘন্টা একসাথে সময় কাটানো, সবাই মিলে একসাথে খাচ্ছি। তো খুব ভালো অভিজ্ঞতা। তো দাদার সাথে যে ছবিটা তুললে ওইরকম ভাবে তুললে কেন? একটা আমি যে ছবিটা দেখলাম, একটা আর্টিস্ট গেছে, সে একটা সুন্দর করে তুলবে সৌরভের সঙ্গে ছবি, সে এরকম এত নার্ভাস কি করে হয়? আর তুমি তো না নার্ভাস না হওয়ার মেয়ে নও, ওখানে গিয়ে কি করে হলো? না না, ওটা নার্ভাস নয়, হ্যাঁ না কিন্তু না, আমি সত্যি বলছি আমি নার্ভাস হওয়ার মেয়ে না, কিন্তু দাদাগিরি মানে দাদাগিরিতে যখন যাবো শুনেছি আমি নার্ভাস হয়েছি যে আমি তো কিছু পারবো না। এবার সেটা আমার মধ্যে খুব ভীষণ ভাবে কাজ করছিল যে কিছুই পারবো না, মানে আমার তো অপমানের শেষ নেই, মুখ দেখাতে পারবো না, ওইখান থেকে আমি নার্ভাস হয়েছি। কিন্তু দাদার সামনে যে ফটো তোলা নিয়ে নার্ভাস ওরকম কিছু ছিল না, আসলে আমাদের সময়ের গ্যাপটা খুব কম ছিল। এবার যখনই একটু গ্যাপ হচ্ছে, ধর দুটো শটের মাঝে কাট হচ্ছে, তখন দাদা নয়তো খাচ্ছে নয়তো বসে কিছু করছে। তো ওই মুহূর্তে আমার মানে গিয়ে দাদা একটু দাঁড়াও না প্লিজ, এই এত কিছু বলার, দেখো ছবি তো ছবিই হয়, সেটা বসে পেছনে দাঁড়িয়ে তোলা বা সামনে দাঁড়িয়ে তোলা, দাদা তো দাদাই থাকবে, তনুশ্রীর সাথে তনুশ্রী সাই থাকবে। তো জাস্ট তুলে নিয়েছি, জাস্ট একটা স্মৃতি থাকলো। কদিন আগেই একজন প্রযোজক বলেছেন যে আমাদের বাংলাতে, আমরা সবাই মোটামুটি জানি জিদ্দা দেবদা এনারা বড় বড় সুপারস্টার, কিন্তু এই মুহূর্তে যেহেতু ব্যবসা সফল ছবি দিচ্ছে, দেবদা যেহেতু ব্যবসা সফল ছবি দিচ্ছেন পরপর, সেও দেবদাই একমাত্র সুপারস্টার এখনো আছেন। জিদ্দা বা অঙ্কুশদা যারা একটু গেন করেছিলেন, অ্যাচিভ করেছিলেন, তারা যেহেতু বক্স অফিসে সেই অর্থে সাফল্য এই মুহূর্তে দিচ্ছে না, একটা টাইম দিয়েছে বাট এই সময় দিচ্ছে না, তাদেরকে এই মুহূর্তে আর সুপারস্টার বলা চলে না।
এই যে স্টেটমেন্টটা, এটা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তুমি কিভাবে দেখো? কারণ ভালো সময় খারাপ সময় প্রত্যেকটা আর্টিস্টের জীবনে আমার মনে হয় আসে। এবার তুমি তোমার বক্তব্যটা বলো। এটা একদম ভুল কথা যে আমি সত্যিকারে জানি না এই উক্তিটি কে দিয়েছেন, তোমার মুখ থেকে আমি প্রথম শুনলাম। আর দেবদা, জিৎদা বা অঙ্কুশদা বলে নয়, প্রতিটা মানুষের তো ওঠানামা থাকেই। আজ যে সুপারস্টার হচ্ছে, কাল হয়তো তার মুভি চলবে না, হতেই পারে। আজ এই যে তোমরা আজ আমাকে নিয়ে ইন্টারভিউ দিচ্ছ, কারণ আমার কাছে কাজ আছে, কালকে যখন আমার কাছে কাজ থাকবে না, তোমরা তনুশ্রী ছাড়া খেলো কিনা তোমরা কিন্তু জানতে আসবে না, এটা ফ্যাক্ট। তো তাই সেই আমি জানতে ক্ষেত্রে আসবো, আমি জানতে আসবো। আচ্ছা, তুমি জানতে আসবে, বাট বাকিরা তো জানতে আসবে না। তুমি হয়তো আমার বন্ধু মহল থেকে বা যাই হোক, কিন্তু বাকিরা আর চারপাশের লোকরা তো জানতে আসবে না। তো এটাই, আজ দেবদা অবশ্যই ভালো কাজ করছে বলে সুপারস্টারের আখ্যা বা নাম রয়েছে। কিন্তু সেটা যে দেবদাই সুপারস্টার বা বাকিরা কেউ কিছু না, এটা একদমই না। ছোটবেলা থেকে আমি জিদ্দারও মুভি দেখেছি, আর আমার মনে হয় জিদ্দার মুভি প্রথম আমি দেখেছি, কারণ জিদ্দাই সবার প্রথম আমাদের ইন্ডাস্ট্রিতে আসে দেবদার আগে। এবার কোথাও গিয়ে কোনো হয়তো মানুষের সবসময় লাক কাজ করে না, এই মুহূর্তে হয়তো তাদের লাক কাজ করছে না, ইন ফিউচার হয়তো আরো বেশ কিছু হবে। তো ওইভাবে না কম্পিটিশন করা উচিত না। আমার মনে হয় এই কম্পিটিশন গুলো খুব বাজে, যেখানে দুটো মানুষের হয়তো ভালো সম্পর্ক থাকলেও একটা হিংসা হিংসা চলে আসে মনে। ধরো, এটা ধরো আমি বলছি, ধরো জিদ্দার যদি এই ব্যাপারটা জানে, নিশ্চয়ই জানে, তো তার মনেও কোথাও গিয়ে একটা খারাপ লাগা থাকবে। দেবদা যখন জানবে, দেবদার মনে একটা ভালো লাগা প্রচুর প্রচুর ভাবে উঠে যাবে। তো ভালো লাগা খারাপ লাগা কম্পিটিশন তৈরি হয়। তো এটা না করে, আমরা তো সবাই বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো বাংলা মুভি যাতে দেখে মানুষ, কারণ আমরা অনেক পিছিয়ে বাংলার দিক থেকে। আমি মানে বাংলা মুভির দিক থেকে আমি আমি নিজেও, তুমি এখন যদি প্রশ্ন করে আমি বলতে পারবো না। তো আমার মনে হয় একসাথে কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা গুরুত্বপূর্ণ, হলগুলো যাতে টিকে থাকে সেটা দেখা গুরুত্বপূর্ণ, কে সুপারস্টার কে কার ফ্লপ হচ্ছে এটার থেকে একসাথে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। দেবদাও যেন জিদ্দার মুভি দেখতে যায়, জিদ্দাও যেন দেবদার মুভি দেখতে যায়। তো এরকম মিলেমিশে থাকতে হবে, এটা তো আমাদের একটা সংসার। তো এখানে এত ভেদাভেদ করলে হবে না, আমি মনে করি। এই যে তোমাকে এত মিষ্টি দেখতে লাগছে, ধরো এইটা আজকে মেকআপটা এটা কে করেছে? নিজে করেছো না কেউ করে দিয়েছে? আচ্ছা, আমি আমার নিজের মেকআপ নিজেই করি। প্রথমে একদম বুঝতে পারতাম না কি মেকআপ করব। এখন তো 3 বছর ধরে শিখে গেছি। এখন আমার মনে হয় যে আমার নিজের মুখ নিজের থেকে ভালো কেউ বুঝবে না, কোথায় কি দাগ ঢাকতে হবে, বা সবার মুখে দাগ ছোপ থাকে। তো আমি নিজের মেকআপ নিজে করি, সব সিরিয়ালে নিজের মেকআপ নিজে করি। রিলস গুলো কে শুট করে দেয়? রিলস গুলো আমি নিজে নিজে শুট করি। এবারে তোমাকে দেখতে হবে ওটা ফ্রন্ট ক্যামেরায় করা না ব্যাক ক্যামেরায় করা। আমার বেশিরভাগ রিল ফ্রন্টে করা থাকে। তো আমি যখন রিল বাছি, তখন আমি দেখি নিজে এখানে রেখে করা যাবে নাকি, যদি করা যায় আমি নিজে করে নিই। আবার এক একটা রিল হয় হয়তো যে কেউ ব্যাক ক্যামেরা করে দিলে ভালো হয়, তখন আমার এখানে নন্দিনী আছে, পুনাম আছে, ওরা তারা করে দেয়। মানে যখন যাকে পাই বলি ভাই একটু করে দে না প্লিজ, মানে দয়া করে দে, ও করে দেয়। এইখানে সবচেয়ে বেশি কার সাথে সম্পর্কটা ভালো জমলো এখনো পর্যন্ত আছে আর কি সবচেয়ে ভালো? দেখো, এখনো পর্যন্ত এখানে আমার অনেক পুরনো মানুষ আছে, যেমন সংঘশ্রীদি আছে, যার সাথে আমি সবকটা সিরিয়ালে আমি সংঘশ্রীদিকে পেয়েছি। দুটো বসন্ত বিলাসে আমার মা হয়েছিল, এখানেও আমার মা হয়েছে। নন্দিনী আছে, নন্দিনী বসন্ত বিলাসে ও আমার দিদি হয়েছিল, এখানেও আমার যা হয়েছে। পুনমের সাথে আমি আগে কাজ করিনি, কিন্তু ওকে আমি চিনতাম, মানে আগে থেকে চিনতাম। তো সেই অর্থে আমার, যেহেতু আমরা একই বয়সী, আমি পুনাম নন্দিনী কুয়াশাদি, তো আমরা একই রুমে বসি। সিনিয়র জুনিয়রদের তো রুম আলাদা হয়, তো আমরা একই রুমে বসি। তো আমাদের আমাদের কজনের বন্ডিং খুব ভালো। আমরা একসাথে খাবার অর্ডার করা, একসাথে গল্প করা, ঝগড়াঝাটি, একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি তো হবেই। তো আমাদের একটা বন্ধু বা বন্ধুর থেকেও বেশি বোনের মতন সম্পর্ক সবার সাথে। অর্ডারটা কে বেশি করে? আমি স্ট্যাটাসে দেখতে পাই, আমি নন্দিনীরও আছি ফ্রেন্ডে, তোমারও আছি, মোনামেরও আছি, তো আমি দেখতে পাই। আমার কেন জানি না মনে হয় যে তুমি একটু খাবারটা বেশি অর্ডার করো। ওরকম করে হয় না আসলে। খাওয়ার ইচ্ছেটা আমার প্রথম জাগে। আমি প্রথমে ওদেরকে উস্কাই, কিরে খাবি আজকে, কি মাটন খাবি। তারপরে কারো একটা ফোন থেকে না হয় অর্ডার করে দিই। যখন ধরো আমাদের তো অর্ডার করারও চাপ হয়ে যায়, কারণ সিন চলতে থাকে। এবার ওই মুহূর্তে যে ফোন, মানে ওই একটুখানি গ্যাপ পায়, ওই মুহূর্তে যে যখন গ্যাপ পায় তখন সে অর্ডারটা করে দেয়। কিন্তু খাওয়ার তাগিদটা মনে হয় আমারই বেশি হয়। নন্দিনীও খেতে ভালোবাসে, কিন্তু ও আবার একটু ঘরের খাবারই বেশি খায়। আমার মনে হয় যে একটু আজকে বাইরের খাবার খাই, একটু খাই, কি আর হবে। তো চলতেই থাকে। এত খাওয়া দাওয়ার পরও এত রোগা কিভাবে থাকো? এই এরকম বলো না গো, মাঝে মোটা হয়ে গেছিলাম। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি খেতে প্রচুর ভালোবাসি, কিন্তু সবটাই অল্প অল্প খাই, কারণ পেটে ধরে না। তো কোথাও গিয়ে মানে ব্যালেন্স হয়ে যায়। আর ঠিক আছে, নজর দিও না। তনুশ্রী কি এখন সিঙ্গেল আছে?
হ্যাঁ, তনুশ্রী এখন সিঙ্গেল আছে। আর এটা কি প্রশ্ন? তো তুমি তো আমাকে অনেকদিন ধরেই চেনো। আমি মিঙ্গেল, মানে আমার জীবনে কেউ এলে সেটা তোমরা বুঝতে পারবে, কারণ আমার মনে হয় ভালোবাসার মানুষ বা বন্ধুত্ব কখনো লুকিয়ে রাখা উচিত না। তো যদি জীবনে কেউ আসে জানতে পারবে, আর যদি আমি লুকিয়ে রাখি তার মানে সেটা তাকে অসম্মান করা হচ্ছে আমার মনে হয়। তো আমি অসম্মান করি না, যদি সত্যি কেউ আসে একদম তোমরা দেখতে পাবে। মাঝে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছিল, এখন আর দেখা যায় না, আবার কবে দেখতে পাবো? মাঝে আমি ইউটিউব ওপেন করেছিলাম, এবার সেটা কোনোভাবে সাকসেস হয়নি, কারণ এত এত মানে তখন আমার তিনখানা প্রজেক্ট চলছিল। তখন আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না আসলে কখন করব, কি রিল করবো। আমার একটা বন্ধু ছিল, সে ভিডিও এডিট করে দিত। তো আমি ওই চ্যানেলটাই উড়িয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার ইউটিউব নিয়ে সত্যি আমি জাস্ট ভাবছি না, এই মুহূর্তে আমি জাস্ট ইনস্টাগ্রাম আর ফেসবুকটা নিয়েই ভাবছি। ওখানে আমি চাইছি একটু ব্লগ দেবো, ব্লগ করব। কারণ ধরো যে যে দিনগুলোতে ছুটি থাকে বাড়িতে বসে আহ অনেক সময় কেটে যায় বা অনেক সময় বাজেভাবে নষ্ট হয়, সেই সময়গুলো যদি ছোট ছোট করে ব্লগ করা যায়, মানুষকে আরো ভাবে এন্টারটেন করা যায়, তো ব্লগ বা ফেসবুক বা ইনস্টাগ্রামটা নিয়ে ভাবছি। এই ইউটিউব নিয়ে একদমই ভাবছি না। ত্রিনাদি, দেবচন্দ্রিমা, সৌমিত্রিষার নাম নিচ্ছি। তুমি নিজেও, তুমি অ্যাক্টিং ছাড়াও তোমার প্রচুর ফলোয়ার্স আছে, তোমার অনেক রিলস অনেকে দেখে, আমি দেখেছি। এবার তোমার এই তিনজনে যাদের আমি নাম নিলাম তাদের মধ্যে এই তোমাকে সাজাতে বলা হয় অ্যাকর্ডিং টু ইউ, তোমার পার্সপেক্টিভ অনুযায়ী তোমার কাকে বেশি, মানে 1 2 3 করে যদি তোমাকে সাজাতে বলা হয় তুমি কি হিসেবে সাজাবে? সবার প্রথম আমার তো এত সাহসী নেই কাউকে 1 2 3 করে সাজাবো, কারণ আমি সত্যি বলছি কাউকে পার্সোনালি চিনি না। সৌমিত্রিষার সাথে আমি পথে যখন কাজ করতাম তখন আমাদের একটা সিন হয়েছিল মিঠাই আর পথ মিলিয়ে, তখন আমি ওকে সামনে থেকে দেখেছিলাম। আর বাকি কারোর সাথে আমি কাজ করিনি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে দেবচন্দ্রিমাকে খুব ভালো লাগে। দেবচন্দ্রিমা যে ওইটুকু একটা মেয়ে বা এত ঘুরে ঘুরে ব্লগ করা, আমার একটা সাহস লাগে। আমার দেবচন্দ্রিমাকে ভালো লাগে, কিন্তু আমি এখানে 1 2 3 করে কাউকে বর্ণনা দেব না। সবাই সবার মতন করে ভালো, কিন্তু আমার কোথাও গিয়ে দেবচন্দ্রিমাকে ভালো লাগে। দেবদা, জিদ্দা, অঙ্কুশ দা, 1 2 3। সেই একই রকম কথা, দেবদা জিদ্দা। দেবদার সাথে আমার, দেবদার মুভি নিয়েও আমার স্মৃতি আছে, অঙ্কুশদার মুভি নিয়েও স্মৃতি আছে। জিদ্দার মুভি তো একদম সেই সাথী স্মৃতি আছে। কিছু না, 1 2 3 করার কিছু না, সবাই সবার জায়গায় ভালো। এটা 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 সাহসের কথা না, এটা হচ্ছে কি বলতো, খুব এই এই ব্যাপারটা আমি একদম মানতে পারি না। তোমাকে যেমন বলা হয় তুমি বাবাকে 1 দেবে না মাকে 1 দেবে, 1 2 করে ভাবো। তো ওটাই তুমি কাউকে দিতে পারবে না। সেই ক্ষেত্রে এরা এদের এদের মুভি দেখে আমরা বড় হয়েছি, বা কত ভালো ভালো গান দিয়েছে সবাই। তিনজনের কথাই বলছি, দেবদা, অঙ্কুশদা, জিদ্দা। তো সেখানে যদি আমি 1 2 করি, মানে আমার তো এতটা সাহস সত্যিই নেই, সত্যিই নেই। আমি এখনো অব্দি সবে শুরু করেছি আমার জার্নি, আরো অনেক কাজ করব। তো সেখানে গিয়ে আমার তাদেরকে নাম্বার দেওয়ার ক্ষমতা বা বিচার করার ক্ষমতা নেই। আমি তুচ্ছ। আচ্ছা, এই রামকৃষ্ণ ছাড়া আর কি কি কাজের অফার রয়েছে বা কি কি রয়েছে, এবং এখন তুমি কাজ কিভাবে সিলেকশন করছো বা কিছু? কারণ তোমাকে আমরা একসঙ্গে মাল্টিপল কাজ করতে দেখি, অনেক সময় হয়েছে। দেখো, হ্যাঁ, রামকৃষ্ণা বাদে আমার আমি এই মুহূর্তে একটু হালকাই আছি। আমি রিসেন্ট 2 মাস আগের কথা বলছি, 2 মাস আগে আমার তিনখানা প্রজেক্ট চলছিল। একটা হচ্ছে জিতে রাঙাবউ চলছিল, সানে শ্যামা চলছিল, আর রামকৃষ্ণা কালার্সে চলছিল। তো আমি মানে মানে কাজ তো চলছিল, আমি পাগল হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি কখন বাড়ি যাব, কখন কি করব। সেখান থেকে আমি একটু মানে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, 2খানা সিরিয়াল তো শেষ হয়ে গেল, এখন একটাই চলছে। ওই যখন ওই তিনখানা একসাথে চলছিল তখন দেখবে যখন কাজ থাকে তখন আরো কাজ আসতে থাকে, আরো ফোন আসতে থাকে। তখন কত ফোন আসছে, এখানে সেকেন্ড লিড বা এখানে এই কাজ ওই কাজ, সবাইকে না করে দিচ্ছি। তো এই মুহূর্তে একটাই কাজ করছি, আশা করি আবার কাজ আসবে, মানে নিশ্চয়ই আসবে। এই মুহূর্তে একটাই করছি। আর সিলেকশন বলতে দেখো, কাজটা একটু ভালো হতে হবে, মানে আমার যেন করার জায়গা থাকে। আমি ধরো কিছুই করলাম না, ক্যারেক্টারটার কোনো মানে নেই। এরপরে একটুখানি দর্শকদের জন্য আমাদের আর তোমাদের যারা কালার্স এ রামকৃষ্ণ দেখে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। আর তোমার এই লম্বা চুলটা অনেকটা লম্বা আছে, এই চুলটারও কি কি করো না করে সেটাও একটুখানি বলে দাও। চুলটা আর লম্বা নেই, দেখতেই পাচ্ছ চুলটা কেটে ফেলেছে। আমার চুল অনেক লম্বা ছিল, আমার আমার প্রিয় চুল। কিন্তু কি বলতো, চুলে এত প্রোডাক্ট ইউজ হয়, তারপর সব জায়গায় চুলে স্ট্রেটনিং হয়, কার্ল কার্ল করা হয়, করতে করতে না আমার চুলটা খারাপ হয়ে গেছিল। তো আমি রিসেন্ট এই তো শ্যামা চলাকালীন চুল কেটে ফেলেছিলাম, এটুকু করে ফেলেছিলাম, আমার বড় হয়ে গেছে। আর দর্শকদের জন্য এটাই সবসময় আমি যেটা বলি যে ভালোবাসতে থাকুন, কারণ
আপনারা ভালোবাসেন বা বাসছেন বলেই এই যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ। যখন দর্শকরা ভালোবাসা বন্ধ করে দেবে, তুমিও আমার ইন্টারভিউ নেবে না বা বাকি লোকে এসে বাইক নেবে না। তো এটাই কোথাও গিয়ে আমার মনে হয় দর্শকরা আমার কাছে আমার পাশে থাকলেই আমি মানে উঠতে পারবো। দর্শকরা যেদিনকে আমাকে দেখা বন্ধ করে দেবে বা দেখো, পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট তো থাকবেই, কিন্তু দেখতে হবে, ভালোবাসতে হবে। যখন ভালোবাসা বন্ধ হয়ে যাবে কিছুই থাকবে না, তনুশ্রী ছাড়া কিছুই থাকবে না। তো এইভাবে ভালোবাসতে থাকো। আসলে তোমরা ভালোবেসেছো বলি আমি আমার ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক ছোট ছোট সদস্য আছে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সারাদিন আমার জন্য অনেক খাটে, রিল এডিট করা, এই করা। তো তারা তো আমাকে কেউ চেনে না, মানে আমাকে নিজের চোখে দেখেনি হয়তো, বা আমার রক্তের সম্পর্ক না। তো এই ভালোবাসাগুলো যেন সারা জীবন থাকে, এটাই বলবো। এই যে যারা ভালো টালো বাসে, এরকম এরকম ভালোবাসার কোনো ছেলের সঙ্গে আলাপ হলো, কোনো ভালো কোনো মেসেজ বা কিছু, মানে যেটা একদম তোমাকে বেশ ইমপ্রেস করেছে, কোনো ফ্যান একটা? হ্যাঁ, এরকম অনেক ছেলের সাথে আলাপ না, আমাকে যারা যারা এরকম লেখে যে দিদি এটা ভালো লাগলো বা ওটা ভালো লাগলো, বা এই আমি না সবার যতটা পারি লেখাগুলো পড়ার চেষ্টা করি। তো এরকম অনেক আমি ঘটনা দিদি যারা ঘটে। বলে তাদের কথা বলিনি, আমি যারা দিদি বলে তাদের কথা বলিনি। না, এরকম কিছু ঘটেনি। ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভালো থেকো। হ্যাঁ, একদমই তাই। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আরো 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 ভালো ভালো কাজ করতে থাকো। তুমিও অনেক এগিয়ে গেছো, আমি তোমাকে 2 বছর আগে দেখেছি, এখন অনেকটা তুমি অনেক কিছু করে ফেলেছো। আরো 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 যেন ভালো কিছু ঘটে তোমার জন্য, মানে তোমার সাথে, এটাই প্রে করি। আমি তো প্রে করতেই থাকি সারাদিন যে তনুশ্রীর যেন সব ভালো হয়।